প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা দ্বাদশ শ্রেণীর ভৌত আলোকবিজ্ঞানের পার্ট 3 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা কি জানবো? এই ক্লাসে আমরা প্রধানত বলেছিলাম শেষ ক্লাসে, অর্থাৎ পার্ট 2 এ বলা হয়েছিল আমরা শিখব হাইগেন্সের নীতি। মনে পড়ে হাইগেন্সের কথা? হাইগেন্সের কথা আমরা শিখেছিলাম। আর শিখব ব্যতিচার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব। ইয়ং যে পরীক্ষা করেই প্রথম সঠিক এবং ভাবে প্রমাণ করতে পেরেছিলেন যে আলো এক প্রকার তরঙ্গ, সেই ব্যতিচার ধর্ম সম্পর্কে জানব। এর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নাও, কারণ এই ক্লাসের সঙ্গে আগের ক্লাসেরগুলোর খুব গভীর সম্পর্ক আছে। আগের ক্লাসগুলো শিখলে তবেই আমরা এই ক্লাসগুলো বুঝতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। ভৌত আলোক বিজ্ঞানে হাইগেন্স কিন্তু প্রথম বলেছিলেন, আমরা গল্পগুলো শিখেছি আর গল্পের মধ্যে যাব না, যে আলো এক প্রকার তরঙ্গ, সেই সংক্রান্ত নীতির কথা উনি বলেছিলেন। কি নীতি? সেটাই হাইগেন্সের নীতি নামে পরিচিত। আমরা প্রথমে হাইগেন্সের নীতি জানি। হাইগেন্স কি বলেছিলেন? বললেন উৎস থেকে, মানে কোনো স্থান থেকে যেখান থেকে আলোটা ছড়িয়ে পড়ছে, বলছে উৎস থেকে আলো তরঙ্গ সমসত্ব মাধ্যমে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে। সমসত্ব মাধ্যম আমরা জানি, যে মাধ্যমে, সমসত্ব মাধ্যম বলতে কি বোঝায়? যে মাধ্যমে সব দিকে আলোর বেগ সমান। আর উনি যেহেতু আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়েছিলেন, তাই তরঙ্গ হিসেবেই ব্যাখ্যা করলেন। কি বললেন চলো দেখা যাক। বলছে কি, তাহলে হাইগেন্সের নীতি লিখবো, তাই তো? বললেন কি, আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমে সব দিকে যদিও উনি মাধ্যম হিসেবে কি ধরা ছিল সেই গল্পটাও বলেছিলাম, ইথার মাধ্যমের কল্পনা করেছিলেন। পরে দেখা গেল বাস্তবে ইথার বলে কোনো মাধ্যম নেই, কিন্তু উনি কল্পনা করে নিয়েছিলেন। আমরা আর ইথারের কথা যাচ্ছি না, কেন? যেহেতু ইথার মাধ্যমের অস্তিত্ব নেই প্রমাণিত হয়েছে, তাহলে আমাদের ইথার মাধ্যম ধরার আর এই মুহূর্তে কোনো দরকার নেই। তাই আমরা বলছি সমসত্ব মাধ্যমে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে। বোঝা গেল প্রথম লাইনটা, সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ছে। তারপরে কি কথা বললেন? বললেন এইভাবে ছড়িয়ে পড়ার সময় কি হয় যেন, এখনো কিন্তু শেষ হয়নি হাইগেন্সের নীতি, সবে তো বললাম একটা বৈশিষ্ট্য বললেন। এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময় বিস্তার লাভ মানে কি? মাধ্যমের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? সেটাকেই বলছি বিস্তার লাভ। অর্থাৎ ধরো এখানে তুমি একটা বাতি জ্বাললে, সেই বাতির আলোটা কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়ে না? সেটাই বলছে যে এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময় কিভাবে, এই যে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ার সময়, বিস্তার লাভ করার সময় কি বললেন? সমদশা সম্পন্ন কণাগুলি, আমরা পড়েছিলাম তরঙ্গ অনেকগুলি কণার সমষ্টিগত কম্পনের ফলেই সৃষ্টি হয়, আগের ক্লাসে আলোচনা করেছিলাম, দেখবে মনে করে দেখো। সমদশা সম্পন্ন কণাগুলি একটি তলে অবস্থান করে। একে তরঙ্গ মুখ বলে। এই যে সমদশা সম্পন্ন কণাগুলি যে তলে অবস্থান করছে সেটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ মুখ বলে। বোঝা গেল? তাহলে দুটো শব্দ হলো। প্রথমটা হচ্ছে সমসত্ব মাধ্যমে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ছে, আমি আন্ডারলাইন করে রাখছি, সমসত্ব মাধ্যমে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ছে, এটা একটা কথা। আর এইভাবে ছড়িয়ে পড়ার সময় বা বিস্তার লাভ করার সময় কি হচ্ছে? সমদশা সম্পন্ন কণাগুলি একটি তলে অবস্থান করছে, একে কি বলছি? তরঙ্গ মুখ। এর পরের কথাটা মূল, কিন্তু হাইগেন্সের নীতির
মূল কথাই হচ্ছে এরপরে যেটা বলছিলেন, কি বললেন উনি? বললেন এই যে তরঙ্গমুখের কথা আমরা বলছি না, বলছেন এই তরঙ্গমুখের ওপর অবস্থিত কণাগুলি, দেখো আমি আবার লিখছি, মূল কথাটা এখানে থেকে শুরু হলো কিন্তু, তরঙ্গমুখের ওপর অবস্থিত কণাগুলি নতুন উৎসরূপে বা নতুন উৎসরূপে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ ছাড়ে না বলে বলি সৃষ্টি করে। কি বললো দেখো, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কি কথা বলছেন? বলছেন যে তরঙ্গ মুখের ওপর অবস্থিত কণাগুলি কি করছে? নতুন উৎসরূপে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি করে। বোঝা গেল? গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি করে। যদিও ছবিটা আঁকলে যতটা ভালো বুঝতে পারবো, আমরা কিন্তু ততটা বুঝতে পারলাম না হয়তো। আমি ছবি আঁকছি, আগে দেখো কথাগুলো কি বললেন। তরঙ্গমুখের ওপর অবস্থিত কণাগুলো নতুন উৎসরূপে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি করে। এই গৌণ তরঙ্গ পুনরায় নতুন তরঙ্গ সৃষ্টি করে। আচ্ছা, এই হলো হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের মূলনীতি। অর্থাৎ আলোকে উনি তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলো কিভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে সেই সংক্রান্ত সূত্রের কথা বললেন, নীতির কথা বললেন। আর একবার বলি, এটা কিন্তু নীতি, কোনো সূত্র নয়, প্রমাণিত হয়নি তখনও পর্যন্ত। এবার এটা ধরে নিয়ে, এই যে কথাগুলো সত্যি ধরে নিয়ে আমরা আলোর ধর্মগুলো প্রমাণ করতে পেরেছিলাম। কি ধর্ম? সব ধর্ম কিন্তু তখন প্রমাণ করা যায়নি। তখন মানে যখন হাইগেন্সের নীতি বলেছিলেন, আমি যে গল্পগুলো বলেছি তোমাদের দেখবে মনে আছে কিনা, বা একবার দেখে নাও ক্লাসটা, সেখানে কিন্তু এই নীতিটা ধরে নিয়ে সব কিছু প্রমাণ করতে পারেনি, এর কিছু ব্যর্থতাও ছিল ঠিকই। যাই হোক, আমরা এই কথাগুলো ধরে নিয়ে, এই যে কথাগুলো উনি বললেন সেগুলো ধরে নিয়ে আলোর প্রতিফলন ধর্ম এবং প্রতিসরণ ধর্মের দেখবে ব্যাখ্যাগুলো করতে পারবো। প্রতিসরণ ধর্ম তো জানি কাকে বলে, বৈশিষ্ট্য, সেগুলো ব্যাখ্যা করা যায়। এটা হলো হাইগেন্সের নীতি। যদিও আমরা কিছু শব্দ লিখলাম, কিছু বাক্য লেখা হলো, তুমি লিখে নিলে খাতায় রেখে দিলে, হবে না কিন্তু। এটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি এসো। আমি এই প্রত্যেকটা লাইন আরও একবার করে বলছি কিভাবে উনি বললেন। উনি কি বললেন আরও একবার মনে করো, যে হাইগেন্সের নীতির মূল কথা কি ছিল? যে আলো এক প্রকার তরঙ্গ, এটাই হচ্ছে ওনার মূল কথা। এবার তরঙ্গ যদি হয়, সেটা কিভাবে ছড়িয়ে পড়ে মাধ্যমের মধ্যে দিয়ে, এক স্থান থেকে আলোক তরঙ্গ উৎস থেকে কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই সংক্রান্ত নীতি। কি বললেন? ধরো এখানে যদি আমি একটা উৎস নিই, উৎস ধরো এই বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম। আচ্ছা, একটু বড় করে দিই, তোমরা দেখতে পাচ্ছ তো? এই উৎস থেকে কি বললেন? হ্যাঁ, আলোক তরঙ্গ সমসত্ব মাধ্যমে সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে। এই উৎস থেকে আলো কিন্তু সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে, মানে এদিকেও যায়, এদিকে যায়, সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে ওনার কথা অনুসারে। বোঝা গেল প্রথম লাইনটা? সব দিকে সমান বেগে ছড়িয়ে পড়ে। এরপরে কি বললেন? এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময়, এইভাবে মানে এই যে সব দিকে ছড়িয়ে পড়ার সময় সমদশা সম্পন্ন কণাগুলি একটি তলে অবস্থান করে। অর্থাৎ দেখো, যখন তরঙ্গ এইভাবে বিস্তার লাভ করছে, আমি শুধু সামনের দিকটা আঁকি, চারিদিকে আঁকা যাবে, তখন কি হচ্ছে? সমদশা সম্পন্ন কণাগুলি একটা তলে অবস্থান করে। এই যে আমি বৃত্তাকার তল কেন করলাম? আসলে বিন্দু উৎস থেকে, আমরা পড়েছি বিন্দু উৎস থেকে তরঙ্গটা গোলীয় হয়, তাই আমি গোলকের খানিকটা অংশ বৃত্ত হিসেবে এঁকেছি। দেখো, এই যে এই তলের ওপর সবগুলো কণা, এই যে আমি ডট ডট করে যেগুলো দেখাচ্ছি, এগুলো সব সমদশা সম্পন্ন কণা। কারণ আমি উৎস থেকে তরঙ্গ এইভাবে ছড়িয়ে পড়ছে, তো এদিকেও যাচ্ছে, ওপরে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, সব দিকে যাচ্ছে। আমি একদিক দেখালাম। বলছে এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময় সমদশা সম্পন্ন কণাগুলি একটি তলে অবস্থান করে। দেখো, এই তলে অবস্থান করলো, এটাকে আমরা কি বললাম? এটাকে এই তরঙ্গ মুখ বলে।
অর্থাৎ উৎস থেকে তরঙ্গমুখের আকারে ছড়িয়ে পড়ে। এখানেও আঁকতে পারতে বা আরও পরে আগে যেখানে খুশি একটা তরঙ্গমুখ আঁকতে পারতে। তরঙ্গমুখ বলতে কী বলবো, এই সমদশা সম্পন্ন কণাগুলি যে তলে অবস্থান করছে। তুমি বললে স্যার তরঙ্গ ছিল, হঠাৎ করে সমদশা সম্পন্ন কণা কোথা থেকে এলো? আবারও বলি, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কণার মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলেই কিন্তু তরঙ্গ সৃষ্টি হয়, তাই আমি কণাগুলোর কথা বললাম। এবার এর পরের কথাটা কি দেখো, তাহলে দ্বিতীয় শব্দ বাক্যটা বোঝা গেল কিনা। এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করার সময় সমদশা সম্পন্ন কণাগুলি একটি তলে অবস্থান করে, একে তরঙ্গ মুখ বলে। আমি এদিকটা আর আঁকিনি, এই সামনের টুকুনি এঁকেছি, মানে প্রকৃতপক্ষে তরঙ্গ মুখটাই গোটাটা হবে, চারিদিকে সব দিকে হবে। এরপরে বলছে তরঙ্গ মুখের উপর অবস্থিত কণাগুলি নতুন উৎসরূপে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ ছাড়ে। মানে এই যে কণাটা না, এ আবার একটা তরঙ্গ ছাড়বে, এরকম গোলীয় তরঙ্গ ছাড়বে, এও একটা এরকম গোল তরঙ্গ ছাড়বে। যেমন এই উৎসটা চারিদিকে ছেড়েছিল, এই সমদশা সম্পন্ন কণাগুলি যে তলে অবস্থান করছে, অর্থাৎ কি, এই তরঙ্গ মুখের ওপর অবস্থিত প্রত্যেকটা কণা এরা একটা করে ফের গড়ীয় তরঙ্গমুখ ছাড়বে, প্রত্যেকটা, সব চারিদিকেই হবে। যেমন উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছিল, এই প্রত্যেকটা গৌণ তরঙ্গ, এই তরঙ্গমুখের ওপর প্রত্যেকটা কণা এরকম গোল গোল তরঙ্গ ছাড়ছে। এবার নতুন তরঙ্গমুখ কী হবে যেন, এই যে গোলগুলোর স্পর্শক অঙ্কন করলে এটাই হবে ফের নতুন তরঙ্গমুখ, অর্থাৎ এই তলের ওপর সব কণাগুলি পুনরায় সমদশা সম্পন্ন হবে। আবার এখানে আমি গোল গোল তরঙ্গ আঁকি, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, কারা তরঙ্গ সৃষ্টি করছে? এই তরঙ্গ মুখের ওপর কণাগুলো, এইভাবে তরঙ্গ, আবার এর স্পর্শকটা হবে নতুন তরঙ্গমুখ, এইভাবে ফের গোল গোল তরঙ্গ ছাড়বে ওরা। এইভাবে মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গটা আস্তে আস্তে বিস্তার লাভ করে। এই দেখো, এই গৌণ তরঙ্গ পুনরায় নতুন তরঙ্গ সৃষ্টি করে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। এটাই হলো হাইগেন্সের নীতি। বলো, বুঝতে পারলে যে হাইগেন্স তরঙ্গ, আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে কিভাবে মাধ্যমের মধ্যে দিয়ে যায় সেটার বিস্তার লাভ করলেন, সেই সংক্রান্ত নীতির কথা বললেন। এটা কিছুটা এখন আমরা যে হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করি তার মতো। দেখো, আমি ধরো একটা মেসেজ লিখলাম, সেটা তোমাকে দিলাম, তুমি সেটা আবার 5 জনকে ফরওয়ার্ড করলে, তারা আবার প্রত্যেকে 5 জনকে ফরওয়ার্ড করলো। মানে কি, আমি যে উৎস ছিলাম, ওই হোয়াটসঅ্যাপের মেসেজটা তৈরি করার পিছনে আমি ছিলাম উৎস, সেই তরঙ্গটা নিয়ে, সেই উৎসটা নিয়ে কী করলাম, তোমার কাছে দিলাম, তুমি এখন নতুন উৎস হিসেবে কাজ করছো তো নাকি? তুমি কি করলে, আরও 5 জনকে দিলে, তারা দেখো আবার কি করছে, তারা আবার 5 জনকে ফরওয়ার্ড, প্রত্যেকে 5 জনকে ফরওয়ার্ড করছে। এইভাবে কি হচ্ছে, এই এরা প্রত্যেকে তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রত্যেকটা কণা আবার নতুন তরঙ্গ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তরঙ্গটা। এটাই হাইগেন্সের মূল নীতি। দেখো, বুঝতে পারলে কিনা? তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন খুব জাগে যে এই যে নতুন গৌণ তরঙ্গের ওপর যে স্পর্শক আঁকলাম, এই যে স্পর্শকটা এঁকেছি, এটা বললাম নতুন তরঙ্গ মুখের অবস্থান, অর্থাৎ এই তরঙ্গ মুখটা যেন এখানে এলো, এই তরঙ্গ মুখটা যেন এখানে এলো, এইভাবে বিস্তার লাভ করছে। তো তুমি বলতে পারতে স্যার স্পর্শক, আপনি যেমন এই তরঙ্গ মুখের স্পর্শক কোথায় এঁকেছেন, এখানে, আমি তো এখানেও একটা স্পর্শক অঙ্কন করতে পারতাম। এইভাবে তরঙ্গটা কি হয়, উৎসের দিকে সরে আসতে পারতো। তো উৎস থেকে কেন দূরের দিকে আঁকলেন? স্পর্শকটা দুদিকে আঁকা যায়। দেখো, আমি এই যে তরঙ্গ মুখ এঁকেছিলাম, এখানে গৌণ তরঙ্গ এরকম এঁকেছিলাম, তো এরাই নতুন উৎস হিসেবে কাজ করছিলাম। তাহলে স্পর্শক আমি কোনটা এঁকেছিলাম, এটাই বলেছিলাম নতুন তরঙ্গমুখের অবস্থান, তাই তো? এবার কেউ বলতে পারতো আমি তো নতুন তরঙ্গমুখের অবস্থান এই উৎসের দিকে নেবো, এদিকে নেবো, এইভাবে আস্তে আস্তে তরঙ্গমুখটা উৎসের দিকে এগিয়ে আসবে, তখন কি হবে না? কি অসুবিধা আছে? হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের এটাই হলো একটা ব্যর্থতা। অর্থাৎ উনি কিন্তু তখন ব্যাখ্যা করতে পারেননি যে তরঙ্গমুখগুলো কেন, নতুন তরঙ্গমুখ কেন সর্বদা সামনের দিকে এগিয়ে যাবে, পিছনের দিকে এগিয়ে যেতে পারে না কেন। এখন সেটা প্রমাণিত হয়েছে যে যদি মাধ্যম একই থাকে, তরঙ্গ সর্বদা অগ্রবর্তী হয়, কখনো পশ্চাৎবর্তী হয় না। তরঙ্গমুখ সর্বদা সামনের দিকে এগিয়ে যায়, কখনো পিছনের দিকে যায় না। পিছনের দিকে যেতে পারে যদি মাধ্যম পাল্টায়, মানে আলোক তরঙ্গ যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তরঙ্গমুখের পশ্চাৎবর্তিতা সম্ভব, কিন্তু মাধ্যম একই থাকলে তরঙ্গমুখ সর্বদা সামনের দিকে এগিয়ে যায়। এই হলো হাইগেন্সের নীতি। বোঝা গেল? তাহলে আলোর
কে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে হাইগেন্সের নীতির কথা বললেন, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটা শব্দের অর্থ, বৈশিষ্ট্য এবং ছবি এঁকে মনে রাখতে হবে। এরপরেই আমরা কিন্তু এই হাইগেন্সের নীতির সাহায্যে আমাদের বইয়ে থিওরিতে আছে, সিলেবাসের মধ্যে আছে প্রতিফলন এবং প্রতিসরণ ধর্মের প্রমাণ। অর্থাৎ প্রতিফলন হলে আমরা শিখেছিলাম না কি হয়, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর কি শিখেছিলাম, আর শিখেছিলাম আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এই যে দুটো সূত্র, সেটা তরঙ্গ তত্ত্ব ধরে, এই সূত্রটা ধরে, এই নীতিটা ধরে, সূত্র বলা উচিত নয় তাই না, এই নীতিটা ধরে কিন্তু প্রমাণ করতে দেয়। অর্থাৎ হাইগেন্সের নীতি থেকে প্রতিফলন ধর্ম এবং হাইগেন্সের নীতি থেকে প্রতিসরণ ধর্ম, সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। মানে প্রতিফলন এবং প্রতিসরণ ধর্মের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব হাইগেন্সের নীতি থেকে। আজকের আমরা একটুখানি ব্যতিচারের মধ্যে প্রবেশ করব। বললাম, শুরুতেই বলছিলাম ব্যতিচার, কিন্তু এইটা মনে রাখতে হবে কারণ আলোর তরঙ্গ তত্ত্বের উৎপত্তি এখান থেকেই ঘটছে। ব্যতিচার ধর্ম সম্পর্কে জানব, ব্যতিচার কি এবং ব্যতিচার কোথায় ঘটে, কখন ঘটে, সেটা সম্পর্কে জানব, যেটা ইয়ং পরীক্ষা করেছিলেন। তার জন্য আমাদের কিন্তু এটা জেনে নিতে হবে, কি বলতো, তরঙ্গ সম্পর্কে তো আমরা জেনে নিয়েছি। ব্যতিচার জানতে গেলে তরঙ্গের উপরিপাতের নীতি, অপরিপাতের নীতিও আলোচনা করা হয়েছে আগের ক্লাসে। একাধিক তরঙ্গ এসে উপরিপাতিত হলে কি হবে। হ্যাঁ, ইয়ং কি পরীক্ষা করেছিলেন বা ব্যতিচার ধর্মটা কি? আলোর যেমন প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, বিচ্ছুরণ ধর্ম, বিক্ষেপণ ধর্ম, এই ধর্মগুলো আমরা শিখলাম বা শিখেছিলাম। ঠিক আরও একটা নতুন ধর্ম সম্পর্কে কিন্তু আমরা আজকের শিখতে শুরু করব, সেটা হলো ব্যতিচার ধর্ম। ব্যতিচার ধর্ম কি সেটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, তাহলে আমাদের এখন আমরা শিখব আলোর ব্যতিচার। আসলে তরঙ্গের উপরিপাতের ফলে এই ঘটনাটা ঘটে। কি ব্যতিচারটা কি? ধরো এই যে একটু আগে আমরা হাইগেন্সের নীতি পড়ছিলাম না, হাইগেন্সের নীতি কি বলেছিল হাইগেন্স, যে কিভাবে তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে সেই সংক্রান্ত সূত্রের কথা। আমি যদি এখানে একটা উৎস S1 রাখি, একটা উৎস রাখলাম S1, আর এখানে একটা উৎস রাখলাম একই লাইনে S2, দুটো উৎস, আলোক উৎস রাখলাম, কি হবে, এই উৎস থেকে আলোক তরঙ্গ আস্তে আস্তে কী হবে, ছড়িয়ে পড়বে। দেখো ছড়িয়ে পড়তে গেলে কীভাবে ছড়িয়ে পড়বে, এই একটা হবে, তারপরে এখানে একটা হবে, তারপরে এই একটা হবে, তরঙ্গ মুখ এইভাবে আস্তে আস্তে কী হচ্ছে, ছড়িয়ে পড়ছে। আমি আর গৌণ তরঙ্গ আঁকছি না, শুধু তরঙ্গ মুখগুলো এঁকে দেখালাম। বোঝা গেল? দুরকম কালি দিলাম কেন? আসলে তরঙ্গ যখন বিস্তার লাভ করে, যে দুটো কালার দিয়ে আমরা কেন দেখালাম, সেটা একটা প্রশ্ন প্রথমে জাগে, তাই না? আসলে তরঙ্গ যখন বিস্তার লাভ করে মাধ্যমের মধ্যে দিয়ে, এরকমভাবে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাত গঠিত হয়। এটাকে বলে তরঙ্গ শীর্ষ এগুলোকে, আর এগুলোকে বলে তরঙ্গ পাত। আলোক তরঙ্গ বা যে কোনো তরঙ্গ, তির্যক তরঙ্গ গেলেই এটা হবে তরঙ্গ শীর্ষ। এবার সেটা আমরা এখানে বোঝানোর জন্য যে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত গঠিত হয়েছে, তার জন্য আমি লাল আর এই নীল আর কালো কালার দিয়ে দেখিয়েছি, দুটো আলাদা আলাদা কালার দিয়ে দেখিয়েছি। কালোগুলো যদি তরঙ্গ শীর্ষ বলি, নীলগুলো হচ্ছে তরঙ্গ পাত। বোঝা গেল? এটা কার থেকে হলো, প্রথম উৎস থেকে। আচ্ছা, উৎসকে আমরা একটুখানি অন্য কালার দিয়ে দেখা, আর একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে S1, আর একটা উৎস দেখো S2। S2 থেকে কিভাবে আলোক ছড়িয়ে পড়বে, একই রকমভাবে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত গঠিত হবে। দুটো উৎস পাশাপাশি রেখেছি তো, এই 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 এই, আমি এঁকে ফেলি পুরোটা।
এর তরঙ্গগুলো একটু বাড়িয়ে দিলে সুবিধা হবে বুঝতে। আমি প্রথমটা তরঙ্গ মুখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো দুটো তরঙ্গমুখ আলাদা আলাদা করে এঁকেছি, কিন্তু যদিও দুটো তরঙ্গমুখ কী হয়েছে, পরস্পরের ওপর উপরিপাতিত হয়ে গেছে। কিছু কিছু জায়গায় একটু লক্ষ্য করে দেখো, কিছু কিছু জায়গায় উপরিপাতিত হয়েছে এইসব জায়গাগুলো, তাই না? তরঙ্গমুখ বা তরঙ্গ পাতগুলো উপরিপাতিত হয়েছে। এই যে ঘটনা, অর্থাৎ দুটো উৎস পাশাপাশি রাখলে তরঙ্গগুলো পরস্পরের ওপর উপরিপাতিত হলো কিছু কিছু জায়গায়, এটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতের নীতি বা উপরিপাত। উপরিপাত হলে কি হয় যেন, আমরা যদি এখানে একটা সামনে এরকম একটা পর্দা রাখতাম, কি দেখতে পেতাম যেন, পর্দা ধরো একটা বোর্ড রেখে দিলে, সাদা বোর্ড, পিচ বোর্ড রেখে দিলে একটা, এই বোর্ডের ওপর দেখবে পর্দার ওপর পরপর ডোরা কাটা দাগ তৈরি হয়েছে, সাদা কালো সাদা কালো সাদা কালো, মানে আলো অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে পরপর, মানে এরকম লাইন তৈরি হয়ে যাবে। যদি আমরা বোর্ডটাকে পাশভাবে রেখে দেখি, এরকম লাইন দেখতে পাবো। এইভাবে পরপর আলো অন্ধকার অঞ্চলের সৃষ্টি হবে এই পর্দার উপর। অর্থাৎ আমি পর্দাটাকে তো এই পাশভাবে রেখেছি, আমি এরকমভাবে দেখলে এরকম দেখতে হয়, এরকমভাবে দেখলে যদি এরকমভাবে রাখি, মানে বুঝতে পারছো কেমন? ধর আমি একটা বোর্ড দিয়ে দেখাই, দেখো কেমন জিনিসটা। আমি বোর্ডটাকে তো এইভাবে রেখেছি, এই পর্দাটাকে এইভাবে রেখেছি, রাখলে এখানটায় গঠিত হবে আলো অন্ধকার পরপর, সেটাকে এইভাবে দেখালে এই ঘটনাটা ঘটে। তাহলে এখানে আমরা যদি আঁকি এইভাবে বোর্ডটা রাখার ফলে কি দেখতে পাবো, এই বোর্ডের ওপর আমরা যেহেতু বোর্ডে আঁকছি তো 2D, এখানে দেখবি এরকম কালো, তারপরে সাদা কালো, এরকমভাবে সাদা কালো পরপর গঠিত হয়েছে। অর্থাৎ পর্দার ওপর কিছু কিছু জায়গায় অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়েছে, কালো হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় আলোর তীব্রতা বেড়ে গিয়েছে। এই ঘটনাকে বলা হচ্ছে ব্যতিচার। বোঝা গেল? দেখো দুটো উৎস থেকে কোথায় কোথায় হবে, এই যে তরঙ্গ উপরিপাতের ফলে যেখানে যেখানে তরঙ্গ শীর্ষগুলো মিলিত হয়েছে বা তরঙ্গ পাতগুলো মিলিত হয়েছে, সেই জায়গাগুলো দেখবে দুটো তরঙ্গই, দেখো প্রথম তরঙ্গটার আর দ্বিতীয় তরঙ্গটা তরঙ্গ শীর্ষে এই বিন্দুতে এইভাবে যেসব বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুগুলো গিয়ে পর্দার উপর যেখানে পড়বে সেই জায়গাটায় আলোকিত অঞ্চল দেখতে পাবে, আর তরঙ্গ পাতগুলো গিয়ে যেখানে মিলিত হবে সেখানে অন্ধকার অঞ্চল দেখতে পাবে। এই ঘটনাকে কি বলা হচ্ছে, ব্যতিচার। তাহলে ব্যতিচার কাকে বলবো? দুটো আলোক তরঙ্গ, দেখো দুটো আলোক তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হওয়ার ফলে কি দেখতে পাচ্ছি, মাধ্যমের কোনো অঞ্চলে বা পর্দার ওপর আলোর তীব্রতা কোথাও বেড়ে যাচ্ছে, আলোর তীব্রতা কোথাও কমে যাচ্ছে, বা লব্ধি তরঙ্গের বিস্তার কোথাও বৃদ্ধি পাচ্ছে, লব্ধি তরঙ্গের তীব্রতা কখনো হ্রাস পাচ্ছে। বিস্তার বা তীব্রতার সঙ্গে সম্পর্ক তো জানো আমরা। এই ঘটনাকেই বলা হচ্ছে ব্যতিচার। অর্থাৎ এইটা কি দাঁড়ালো, দেখো দুটো আলো মিশে কোথাও কোথাও অন্ধকার তৈরি হতে পারে। তুমি ভাবতে পারো এটা কি ঘটনা। এখানে দুটো টর্চ লাইট জ্বাললে এই পর্দার ওপর, তুমি ভাবো কি হবে, এখানে যদি দুটো টর্চ লাইট জ্বালে এই পর্দার ওপর পুরোটাই আলোকিত দেখা উচিত তো আমাদের, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আলো অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে পরপর। যেমন ডোরাকাটা দাগ থাকে না বাঘের গায়ে যেমন ডোরাকাটা দাগ থাকে, এখানে ওরকম সাদা কালো পরপর অঞ্চলের সৃষ্টি হবে। বাঘের গায়ে সাদা কালো থাকে না, জিরাফের গায়ে থাকে সাদা কালো দাগ তৈরি হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে ব্যতিচার। বোঝা গেল? এই ঘটনার ব্যাখ্যা, অর্থাৎ দুটো আলোক তরঙ্গ আলো উপরিপাতিত হলে কেন অন্ধকার অঞ্চল হচ্ছে, সেটা ব্যাখ্যা করতে গেলে ইয়ং কিন্তু আলোর কণা ধর্ম নিয়ে কখনো এটা বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করা যায়নি। কারণ আলোর কণা ধর্ম কখনোই বলে না, যদি আমরা এই দুটোকে কণা হিসেবে ধরতাম আলোকে, তো কখনোই এখানে অন্ধকার অঞ্চল পাওয়া যেত না। কণা ধর্ম থেকে সেটাই বলা যাচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখতে পাচ্ছি, বাস্তবে যখন আমরা দেখতে পাচ্ছি এরকম অন্ধকার অঞ্চল হচ্ছে, তাহলে নিশ্চয়ই কণা তত্ত্ব এখানে ফেল হচ্ছে, এই ব্যাখ্যাটা ব্যাখ্যা করতে পারছে না, অসমর্থ হচ্ছে। তখনই তরঙ্গ তত্ত্বের কথা এলো। হাইগেন্সের ওই নীতির সাহায্যে এই ঘটনার ব্যাখ্যা কিন্তু ইয়ং দিয়েছিলেন 1802 খ্রিস্টাব্দে, যেই ধর্মটাকে ব্যতিচার ধর্ম বলে, আলোর ব্যতিচার। তাহলে ব্যতিচার কাকে বলবো? হ্যাঁ, তবে একটা কথা খেয়াল রেখো, তুমি যদি ভাবো যে দুটো যে কোনো উৎস, অর্থাৎ দুটো টর্চ লাইট এখানে জ্বাললে
এখানে পর্দার ওপর পরপর আলো অন্ধকার অঞ্চল দেখতে পাবে, বা দেয়ালের দিকে এরকমভাবে দেয়ালের দিকে লক্ষ্য করে দুটো টর্চ লাইট জ্বালে দেয়ালের ওপর পরপর আলো অন্ধকার অঞ্চল হবে, এটা কিন্তু নয়। এই যে উৎস দুটোর অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো যদি পালিত হয় তবেই এই তরঙ্গগুলো, উৎস দুটো থেকে তরঙ্গ দুটো এসে উপরিপাতিত হলে তবেই এখানে আমরা আলো অন্ধকার অঞ্চল দেখতে পাবো। অর্থাৎ যে কোনো উৎস, তাহলে তো দেখো লরির সামনে, যে লরি সামনে দুটো হেডলাইট থাকে না, ওদের আলোগুলো উপরিপাতিত হয় তো, দুটো উৎস থেকে আলো যায় উপরিপাতিত হয় কোথার ওপর? রাস্তার ওপর। হয়ে কি রাস্তার ওপর ওরকম ডোরাকাটা দাগ তৈরি হয়? হয় না, কারণ ওই উৎস দুটোর বৈশিষ্ট্যের পার্থক্য ঘটে। কিছু বৈশিষ্ট্য থাকলে তবেই আমরা এই উৎস দুটোর, এমন কিছু বৈশিষ্ট্য থাকবে তবেই আমরা এই ব্যতিচার ধর্মটা দেখতে পাবো। সেই বৈশিষ্ট্যগুলো আমরা শিখব। আশা করি ব্যতিচার কি খানিকটা বুঝতে পারলে। ব্যতিচার সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা শুরু হবে এবারে। তাহলে শুরু করা যাক। ব্যতিচারের সংজ্ঞাটা প্রথমে আমরা শিখি। ব্যতিচার কাকে বলবো? এই ছবিটা আমি মুছে দিই। ওই যে বলছিলাম ব্যতিচার কখন ঘটে, যে কোনো আলোক তরঙ্গ পরিপাতিত হয়ে ব্যতিচার হতে পারে না। কি কি বৈশিষ্ট্য হতে হবে? দুটি সমান বা প্রায় সমান বিস্তার সম্পন্ন, সমান বা প্রায় সমান বিস্তার ও একই কম্পাঙ্কের ও সমান কম্পাঙ্কের লিখে। বিস্তার দুটো কী হতে হবে? সমান বা প্রায় সমান ও একই কম্পাঙ্কের একই কম্পাঙ্কের আলোক তরঙ্গ, সুসঙ্গত আলোক তরঙ্গ। সুসঙ্গত শব্দের অর্থ বলছি, দাঁড়াও। সুসঙ্গত, এটাই খুব গুরুত্বপূর্ণ শব্দ, এই সুসঙ্গত আলোক তরঙ্গের উপরিপাতের ফলে উপরিপাত মানে তো বুঝলাম, একজন আরেকজনের ওপর গিয়ে আপতিত হবে, ফলে মাধ্যমের, মানে যেখানে যে মাধ্যমে উপরিপাতিত হচ্ছে, মাধ্যমের কোনো কোনো স্থানে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, কোথাও আলোর তীব্রতা হ্রাস পায়। কোথাও কোনো স্থানে আলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, কোথাও আলোর তীব্রতা হ্রাস পাচ্ছে। এই ঘটনাকেই ব্যতিচার বলে। বোঝা গেল? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্যতিচারের শর্ত কি, মানে কখন ব্যতিচার ঘটে, ব্যতিচারের শর্ত কি বলো তো? ব্যতিচারের শর্ত কি কি? সংজ্ঞার মধ্যেই লেখা আছে। প্রথম বলবো কি, একে দুটি তরঙ্গের কি হতে হবে? দুটি তরঙ্গের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, তাই তো? তারপর দুইয়ে কি বলছে? একই কম্পাঙ্কের
বা কম্পাঙ্ক দুটো একই হতে হবে দুটো তরঙ্গের, বা একই তরঙ্গ দৈর্ঘ্যের উৎস হতে হবে। মানে ওই উৎস দুটো তরঙ্গ দৈর্ঘ্য একই হবে, অর্থাৎ আলো যদি বলি দুটো একই বর্ণের আলো গিয়ে উপরিপাতিত হতে হবে। আবার কি 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? 2 নম্বর বৈশিষ্ট্য তো শিখলাম। 3 নম্বর বৈশিষ্ট্য বলছে সুসংগত আলোক উৎস হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোক তরঙ্গ দুটি সুসংগত হবে। এই সুসংগতর মানে আমরা শিখছি পরে। আলোক তরঙ্গ দুটি সুসংগত হবে। আর কি 4 আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলছে? বলছে যদিও এই সংজ্ঞার মধ্যে সেটা লেখা নেই, তাই না? এই 3টে সংজ্ঞার মধ্যে লেখা আছে, যদিও আমরা সুসংগতের মানে এখনো বুঝিনি, সুসংগতের মানে শিখছি, দাঁড়াও। আর কি হতে হবে? আলো দুটি সমবর্তিত হতে হবে। আলোক তরঙ্গ দুটি সমবর্তিত হতে হবে। সমতল সমবর্তিত বলা হয় হবে। সমবর্তন এই ধর্মটা কিন্তু, এই সমবর্তিত আলো বলতে কি বোঝায় সেটা আমরা এর শেষের দিকে গিয়ে শিখবো। একদম ব্যতিচার শিখছি এখন, এরপর অপবর্তন শিখবো, শেষে সমবর্তনে এই সমবর্তিত আলো সম্পর্কে জানবো। অর্থাৎ আমি বলছিলাম না যে দুটো লরির সামনে যে দুটো হেডলাইট আছে তার আলো দুটো পরিপাতিত হলে ব্যতিচার হয় না। কেন? কারণ ব্যতিচার হতে গেলে এই শর্তগুলো পালিত হতে হবে। একে অনেক সময় বলা হয় স্থায়ী ব্যতিচারের শর্ত। শুধু ব্যতিচার না বলে অনেক জায়গায় লেখা থাকবে, দেখবে স্থায়ী ব্যতিচারের শর্ত। কেন স্থায়ী বলতে কি বোঝায়? স্থায়ী বলতে বোঝায়, দেখো আমি দুটো উৎস রাখলে পর্দার ওপর কি হচ্ছে, আলো অন্ধকার অঞ্চল হচ্ছে, তো সেই আলো অন্ধকার অঞ্চলটা যেন ফিক্স থাকে, পরিবর্তন না হয়। ধরো যেখানে আলো হয়েছিল সেখানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, বা যেখানে অন্ধকার অঞ্চল ছিল সেখানে আস্তে আস্তে আলোর উজ্জ্বলতা বাড়ছে কমছে, এটা নয়, কিন্তু স্থায়ী হতে হবে। তাই বলা হচ্ছে স্থায়ী ব্যতিচার হতে গেলে এই শর্তগুলো পালিত হতে হবে। এখানে দুটো শব্দের অর্থ আরও বুঝতে হবে। আমরা সুসংগত শিখব, তার সঙ্গে কি জানতে হবে যেন? ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচার। আমি এখানে সংজ্ঞার মধ্যে লেখা হয়েছে, দেখো কোনো স্থানে আলোর তীব্রতা, এই যে লেখা হয়েছে কোনো স্থানে আলোর তীব্রতা বৃদ্ধি পায়। অর্থাৎ যেখানে যেখানে আলোর তীব্রতা বৃদ্ধি পায় বা লব্ধি তরঙ্গের বিস্তার বা তীব্রতা বৃদ্ধি পায়, আসলে বিস্তার বাড়ে বলে তীব্রতা বাড়ে, সেই স্থানে কি বলা হয়? সেই স্থানে গঠনমূলক ব্যতিচার হয়েছে। গঠনমূলক ব্যতিচার মানে কি? ওখানে দুটো আলোক তরঙ্গ উপরিপাতিত হয়ে তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ফলে আমরা পর্দার উপর যেখানে না আলো অন্ধকার অঞ্চল দেখতে পাচ্ছিলাম, যেখানে আলোর তীব্রতা বেশি, সাদা বলছিলাম যেটা, সেটাকে কি বলা হচ্ছে? গঠনমূলক ব্যতিচার ওখানে গঠিত হয়েছে। আর যেখানে অন্ধকার হয়েছে মানে কি? দুটো তরঙ্গ উপরিপাতিত হয়ে পরস্পরকে বিনষ্ট করে দিয়েছে, এটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংস করে দিচ্ছে, ওখানটা লব্ধি তরঙ্গের কোনো বিস্তার বা তীব্রতা পাওয়া যাচ্ছে না। তাহলে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে জানতে হবে কাকে বলবো গঠনমূলক ব্যতিচার। এখানে তো আর জায়গা হবে না, ওপরে লিখে স্থায়ী ব্যতিচারের শর্তগুলো তোমরা ভালো করে পড়ো, পরীক্ষায় খুব পড়ে কিন্তু। স্থায়ী ব্যতিচারের শর্ত খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হ্যাঁ, এবার কি শিখবো গঠনমূলক ব্যতিচার। কি হচ্ছে? লব্ধি তরঙ্গের বিস্তার মাধ্যমের যেসব বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার বৃদ্ধি পায় তাকেই আমরা গঠনমূলক ব্যতিচার বলি। আলোক তরঙ্গের তীব্রতা বৃদ্ধি পায়, তীব্রতা বা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই স্থানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। সেই স্থানে নয়, সেই সব স্থানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। ব্যতিচার হয়।
বোঝা গেল? আর ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলবো? বুঝতে পারছো তো সংজ্ঞাটা কি হবে? কি বলা হচ্ছে? মাধ্যমের যেসব বিন্দুতে আলোক তরঙ্গের তীব্রতা হ্রাস পায় বা আমরা বলতে পারি কি হচ্ছে, অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? ধ্বংসাত্মক ব্যতিচার। সেই সব স্থানে ধ্বংসাত্মক ব্যতিচার হয়, তীব্রতা হ্রাস পায় বা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে, বা সেই সব স্থানকে কি বলা হয়? ধ্বংসাত্মক ব্যতিচার। তাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। হলো? গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে তারও শর্ত আছে, সেগুলো আমরা পরে প্রতিষ্ঠা করবো, এখন নয়। এখন আমরা সবে জানছি যে জিনিসটা কি, ব্যতিচার জিনিসটা কি বোঝার চেষ্টা করছি, তাই না? এই জায়গা থেকে একটা জিনিসের অর্থ বুঝতে হবে, যেটা বারবার বলছিলাম। তাহলে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার আমরা বুঝে গেলাম। এবার একটু আমরা বুঝবো সুসংগত উৎস। সুসংগত উৎস, ওই যে বলছিলাম না, ব্যতিচার হতে গেলেই উৎস দুটো সুসংগত হতে হবে। সুসংগত উৎস কাকে বলে যেন? দুটি উৎসের আলোক তরঙ্গের বা দুটি আলোক তরঙ্গের যদি কোনো দশা পার্থক্য না থাকে। আমরা তরঙ্গের দশা পার্থক্য পড়েছিলাম তো, সেটাই বলছি যে আলোক তরঙ্গ দুটো যদি দশা পার্থক্য না থাকে, অথবা ধরো দশা পার্থক্য আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা স্থির, পাল্টায় না, তখন সেই তরঙ্গ দুটিকে আমরা সুসংগত আলোক তরঙ্গ বলবো। তাহলে সুসংগত আলোক তরঙ্গ বলতে কি বোঝায়? সুসংগত উৎস বলতে কি বোঝায়? দুটি আলোক তরঙ্গে দশা পার্থক্য শূন্য বা দশা পার্থক্য স্থির হলে, স্থির থাকলে, স্থির না লিখে লিখি ধ্রুবক থাকলে, আলোক তরঙ্গের দশা পার্থক্য শূন্য বা দশা পার্থক্য ধ্রুবক থাকলে তরঙ্গ দুটিকে সুসংগত উৎস বলে। থাকলে উৎস দুটিকে সুসংগত উৎস বলে। যদি তরঙ্গ দুটোর মধ্যে দশা পার্থক্য থাকলো বা না থাকলো, সবচেয়ে ভালো হচ্ছে দশা পার্থক্য না থাকলে, দশা পার্থক্য শূন্য অথবা দশা পার্থক্য কনস্ট্যান্ট যদি থাকে, তখন সেই উৎসকে কি বলি? সুসংগত উৎস। দুটি পৃথক সোর্স, উৎস কখনো সুসংগত হতে পারে না, অর্থাৎ দুটো টর্চ লাইট কখনো সুসংগত হতে পারে না, কারণ ওদের মধ্যে সর্বদাই দশা পার্থক্য পরিবর্তিত হয়। সুসংগত উৎস কিভাবে পাওয়া যায়? একটা উৎস থেকে যখন আমরা দুটো উৎস তৈরি করতে পারবো, তখন সুসংগত উৎস হবে। অর্থাৎ দুটো পৃথক একই উৎস থেকে দুটি আলোক তরঙ্গ পেলে উৎস দুটি আলোক তরঙ্গ পেলে উৎস দুটিকে সুসংগত উৎস বলে। একটা উৎস থেকে যদি আমরা দুটো উৎস পাই, তখন সেটা সুসংগত উৎস হবে। তাহলে সুসংগত উৎস তৈরি করার উপায় কি? অনেকগুলো উপায় আছে। হাইগেন্স যেটা করেছিলেন সেটা সম্পর্কেও জানবো, আরও দুটো পদ্ধতি সম্পর্কে জানবো। কারণ ব্যতিচার হতে গেলে দুটো তরঙ্গ সুসংগত হতে হবে। তাহলে আমরা এখন বুঝি যে সুসংগত আলোক তরঙ্গ কিভাবে পাওয়া যায়। সুসংগত আলোক তরঙ্গ পাওয়ার কিন্তু প্রধান গল্পটা বলে দেওয়া হয়েছে, কি যে একই উৎস থেকে দুটো তরঙ্গ নিতে হবে। আমরা এবার সুসংগত উৎস তৈরি করার উপায় সম্পর্কে জানব।
কারণ ব্যতিচার হতে গেলেই কি হবে, তরঙ্গ দুটি সুসঙ্গত হতেই হবে। সুসঙ্গত উৎস সৃষ্টির পদ্ধতি, সৃষ্টির উপায় লিখি, তাই না? সৃষ্টির উপায় কিভাবে আমরা সুসঙ্গত উৎস পাই, দুরকম 3 রকমভাবে পেতে পারি। মোটামুটি 3টে জানলেই হবে আমাদের। কি কি যেন? একটা হচ্ছে এই ইয়ং এর দ্বিরেখা ছিদ্র, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র, এই পরীক্ষা দ্বারা ইয়ং এর দ্বিরেখা ছিদ্র কি সেটাও শিখবো। আর একটা হচ্ছে লয়েডের একক দর্পণ দ্বারা, আর একজনের নাম অনুসারে করা হয়েছে ফ্রেনেলের যুগ্ম প্রিজম। ওনারা নিজেরাই তৈরি করেছিলেন, ওই জন্য ওনাদের নাম অনুসারে এগুলো নাম দেওয়া হয়েছে। ফ্রেনেল একজন বিজ্ঞানীর নাম, লয়েড একজন বিজ্ঞানীর নাম। লয়েডের একক দর্পণ দ্বারা আমরা সুসঙ্গত উৎস পেতে পারি, ফ্রেনেলের যুগ্ম প্রিজম দ্বারা সুসঙ্গত উৎস পাওয়া যায়, আর ইয়ং এর দ্বিরেখা ছিদ্র দ্বারাও পাওয়া যায় সুসঙ্গত উৎস। মূল কিন্তু একটাই গল্প, দুটো উৎস থেকে, একটা উৎস থেকে দুটো উৎস পাওয়া। কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝি। ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, ইয়ং এর দ্বিরেখা ছিদ্রটাই আমাদের বেশি আছে, পুরোটাই সিলেবাসে আছে ব্যতিচার ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। কি যেন, এরকম একটা পর্দা না হলো, সেই পর্দায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম দুটো ছিদ্র করা হলো। খুব, আমরা ছোট্ট করে আঁকলে তো দেখতে পাবো না, তাই একটু বড় করে এঁকেছি, ছিদ্র করা হলো। আর এখানে একটা, এর সামনে পর্দার পিছনে একটা উৎস রেখেছি, ভালো করে বোঝো। আমি একটা পর্দা নিয়েছি, পর্দা এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র করেছি, আর ঠিক পর্দার পিছনে একটা উৎস রেখেছি। কি হবে, এখান থেকে এই উৎস থেকে তরঙ্গ যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, তার মধ্যে এই ছিদ্রের ওপর গিয়ে দুটো তরঙ্গ, ছিদ্র থেকে ছিদ্রের ওপর পড়বে, ছিদ্র থেকে তরঙ্গ নির্গত হবে। এই যে তরঙ্গ দুটো পাওয়া যাচ্ছে, অর্থাৎ S1 আর এই S2, এই দুটোকেই আমরা বলবো সুসঙ্গত উৎস। কেন? কারণ দেখ, এখানে আমরা একটা উৎস থেকে দুটো তরঙ্গ পাচ্ছি। এই আলোক তরঙ্গ সব দিকে যাচ্ছে, আটকে যাচ্ছে, শুধু এই দুটো ছিদ্র থেকে দুটো তরঙ্গ যাচ্ছে। এরা উপরিপাতিত হলে এই সামনে যদি পর্দা রাখি, দেখবে পর্দার ওপর আলো অন্ধকার অঞ্চল পরপর সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছ? এই দুটো হলো সুসঙ্গত উৎস। দেখো এখানে কি হলো, একটা উৎস থেকেই আমরা দুটো উৎস পেলাম। আর দ্বিরেখা ছিদ্র কেন? দুটো রেখা ছিদ্র আছে, দুটো ছিদ্র থেকে উৎস পাওয়া যাচ্ছে। লয়েডের একক দর্পণে কি করা হয়, এরকম একটা সমতল দর্পণ নেওয়া হলো। এবার দর্পণের সামনে আমরা যদি একটা উৎস রাখি, আর এখানে একটা পর্দা রাখলাম, দেখো উৎস থেকে আলো সরাসরি পর্দার উপর যাবে, এরকমভাবে যাবে। আমি তরঙ্গ আঁকলাম না, রেখা দিয়ে এঁকে দিলাম, আসলে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে গোল গোল হয়ে তরঙ্গ মুখ, যেটা সেই ক্লাসের শুরুতেই আঁকছিলাম, এখানটা গিয়ে পড়বে। আর কি হবে, এরকমভাবে তরঙ্গ যেতে যেতে দর্পণের ওপরে তো কিছু তরঙ্গ পড়বে, তারা প্রতিফলিত হবে, হয়ে এখানটায় মিলিত হবে। এই যে দুটো উৎস, এই একটা উৎস S1, এই একটা উৎস, একটা সরাসরি আলোক তরঙ্গ আর একটা প্রতিফলিত আলোক তরঙ্গ, এই দুটো মিলেই কি হয়, সুসঙ্গত উৎস তৈরি করে ব্যতিচার হয়। পর্দার ওপর দেখবে উপরিপাতিত হলে আলো অন্ধকার অঞ্চল হবে। এটা হচ্ছে লয়েডের একক দর্পণ দ্বারা। আর যুগ্ম প্রিজম, এখানে আবার দুটো প্রিজম পাশাপাশি বসানো হয়েছে। প্রিজম তো আমরা এইভাবে আঁকি না, এইভাবে দুটো প্রিজম বসানো হয়েছে, এই একটা প্রিজম, এই একটা প্রিজম। বুঝতে পারলে? এবার এখানে একটা উৎস রাখার, উৎস থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার মধ্যে এখানটা যাবে, এখানটা যাবে। এই প্রিজম থেকে যখন বের হবে, এই যে উৎসটা S1 আর এই যে উৎস S2, এরাই উপরিপাতিত হয়ে এই সামনে পর্দা রাখলে ব্যতিচার সৃষ্টি হবে। এইভাবে দেখো আমরা একটা উৎস থেকে দুটো পাচ্ছি। এই যে উৎস দুটো, অর্থাৎ এই তরঙ্গটা এবং এই তরঙ্গটা, এরা সুসঙ্গত। এই তরঙ্গটা এবং এই তরঙ্গটা সুসঙ্গত, এদের কম্পাঙ্ক একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, কারণ আমরা একই উৎস থেকে পেয়েছি তো। এরা পরিপাতিত হলে ব্যতিচার সৃষ্টি হতে পারে। এইভাবে আমরা সুসঙ্গত উৎস তৈরি করতে পারি। আরও বিস্তৃত অনেক কিছু আছে, সুসঙ্গত উৎসের আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো আপাতত আমাদের ক্লাসে নেই। আমাদের এই সিলেবাসে এইটুকুনি জানলেই হবে যে সুসঙ্গত উৎস কী এবং সুসঙ্গত উৎস কীভাবে তৈরি করা যায়। পরের ক্লাসে আমরা এই যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা সম্পর্কে বিস্তৃত জানব। মানে এই যে ছিদ্র থেকে আলোক তরঙ্গ গিয়ে উপরিপাতিত হলে পর্দার ওপর আলো অন্ধকার অঞ্চল হচ্ছে, এই আলো অন্ধকার অঞ্চলের কত করে চওড়া হয়, এই অন্ধকার অঞ্চল বা আলোকিত অঞ্চল কতটা তীব্রতা হয়, কত দূরে গঠিত হয়, সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা শিখব।
তোমরা আপাতত এগুলো একটু ভালো করে পড়ো, যে ব্যতিচার কি, হাইগেনসের নীতি কি, ব্যতিচার হওয়ার শর্ত কি, যে কোনো আলোক তরঙ্গ পরিবাতিত হলে কি ব্যতিচার হয়, ব্যতিচার হওয়ার শর্ত কি, সুসংগত উৎস কি, এগুলো সম্পর্কে একটু শেখো। পরের ক্লাসে আমরা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।